definition of financial management, functions of financial management, decision of financial management, objectives of financial management, what are the agency problems, and last one, the principles of financial management. So I discuss this one after one. So first one, I discuss what is finance. So finance is defined as the management of money and includes activities such as investing, borrowing, lending, budgeting, savings and forecasting. So আমরা যদি বলি যে ফাইন্যান্স আসলে কি, ফাইন্যান্স হচ্ছে ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদিকে আমরা সাধারণ কথায় বলে থাকি। তাহলে কিন্তু মূলত এই ফাইন্যান্স হচ্ছে সেই সকল অ্যাক্টিভিটিস যা বিনিয়োগ, ধার করা, ধার দেওয়া অথবা বাজেটিং করা, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা এবং ফরকাস্টিং করা, এগুলোর সমন্বিত কাজকে আমরা মূলত অর্থ বা ফাইন্যান্স বলে থাকি। এই ফাইন্যান্স আলোচনা করতে গেলে আমাদেরকে তিনটা টাইপস সম্পর্কে জানতে হয়। যেমন দেয়ার আর 3 টাইপস অফ ফাইন্যান্স। ফাইন্যান্স এখানে 3 প্রকারের হয়ে থাকে। এক, পার্সোনাল ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স অ্যান্ড পাবলিক অর গভর্নমেন্ট ফাইন্যান্স। তাহলে আসো, পার্সোনাল ফাইন্যান্স আসলে কি? ব্যক্তি যখন তার নিজের প্রয়োজনে অর্থ সংস্থানের ব্যবস্থা করবে তখন সেটাকে পার্সোনাল ফাইন্যান্স বলা হয়। কর্পোরেট ফাইন্যান্স, এটা হচ্ছে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থ সংস্থানের ব্যবস্থা করবেন তখন তাকে ব্যবসায়িক ফাইন্যান্স বলা হয়। আর পাবলিক ফাইন্যান্স, যখন গভর্নমেন্ট তার প্রয়োজনে অর্থ সংস্থানের ব্যবস্থা করবেন তখন সেটাকে রাষ্ট্রীয় ফাইন্যান্স বা পাবলিক ফাইন্যান্স অর গভর্নমেন্ট ফাইন্যান্স বলা হয়। পাবলিক ফাইন্যান্স বা গভর্নমেন্ট ফাইন্যান্স যেটা, সেটা সরকার নিজে সংগ্রহ করেন। এখন সরকার সংগ্রহ করবেন কি করে? সরকার প্রথমে উন্নয়নমূলক কাজ সেট করবেন, সেখানে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তার বাজেট করবেন, দেন এই অর্থটা জনগণের কাছ থেকে সংগ্রহ করবেন। এখন জনগণের কাছ থেকে কিভাবে সংগ্রহ করেন সেটা ট্যাক্স পারপাসে গ্রহণ করে থাকেন। এটার বাহিরে ফরেন এইড, ফরেন লোন, গ্র্যান্ট ইত্যাদি বিভিন্ন মাধ্যমে সরকার সংগ্রহ করেন। তাহলে আমরা ফাইন্যান্সের 3টা প্রকার এখান থেকে জানলাম। সো এই ফাইন্যান্সের সংজ্ঞা দিতে গিয়ে ব্রেসলি অ্যান্ড ব্রিংহামের মতে যে ফাইন্যান্স কনসিস্ট অফ 3 ইন্টাররিলেটেড এরিয়াজ, এটা 3 জায়গায় বিদ্যমান থাকে। 1, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশন। 2, ম্যানেজারিয়াল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। এই ফাইন্যান্সের সংজ্ঞা দিতে গিয়ে রজ, ওয়েস্টারফিল্ড অ্যান্ড জেফি বলেন, ফাইন্যান্স ইজ দ্য স্টাডি of market and instruments that deals with cash flows over the time. তাহলে আসলে সব কিছু অ্যানালাইসিস করে আমরা ফাইন্যান্স সম্পর্কে কি জানলাম? ফাইন্যান্স হচ্ছে, ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স টু ম্যানেজ দ্য মানি। অর্থাৎ তুমি কিভাবে অর্থটাকে ম্যানেজ করবে, কিভাবে বিনিয়োগ করবে, কোথায় থেকে ধার করবে এবং সেটা কি জন্য করবে ইত্যাদি সার্বিক সিদ্ধান্তগুলো এটার মাধ্যমে গ্রহণ করা হয়। তাহলে সব কিছুকে একসাথে সমন্বিতকরণকেই আমরা মূলত অর্থসংস্থান বা ফাইন্যান্স বলে থাকি। দেন সেকেন্ডলি, হোয়াট ইজ বিজনেস ফাইন্যান্স? তাহলে বিজনেস ফাইন্যান্স কি? বিজনেস ফাইন্যান্স মিনস দ্য ফান্ডস অ্যান্ড ক্রেডিট এমপ্লয়েড ইন দ্য বিজনেস। ফাইন্যান্স ইজ দ্য ফাউন্ডেশন অফ এ বিজনেস, এটা আমরা সবাই জানি। So finance requirements are to purchase assets, goods, raw materials and for the other flow of economic activities. তাহলে বিজনেস ফাইন্যান্সটা কি? বিজনেস ফাইন্যান্সের মূল হচ্ছে যে ব্যবসায়িক উদ্দেশ্যে যখন আমরা অর্থ সংস্থানের ব্যবস্থা করি তাহলে সেটাকে আমরা বিজনেস ফাইন্যান্স করি বলে থাকি। এখন ব্যবসায়িক উদ্দেশ্যে আসলে কি অর্থ আমরা কিভাবে ব্যয় করি? ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যয় করা, যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান তার ফিক্সড অ্যাসেট সেটা পারচেস করতে পারে, গুডস, র ম্যাটেরিয়ালস ইত্যাদি পারচেস করতে পারে এবং
অন্য ক্ষেত্রে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো করে থাকতে পারে, তাহলে এই অর্থের মাধ্যমে। সো বিজনেস ফাইন্যান্স হলো ব্যবসায়ী তার ব্যবসার প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে যে অর্থ সংস্থানের ব্যবস্থা করবেন সেটাকে তারা বিজনেস ফাইন্যান্স বলা হয়। বিজনেস ফাইন্যান্সের সংজ্ঞা দিতে গিয়ে বিও হুইলার বলেন যে বিজনেস ফাইন্যান্স includes those business activities that are concerned with the acquisition and conversion of capital funds in meeting the financial needs and overall objectives of the business enterprise. তাহলে আমরা এই দুইটার সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে ব্যবসায়ী অর্থ সংস্থান হচ্ছে ব্যবসায়ী তার পণ্য ক্রয় করা, র মেটেরিয়ালস ক্রয় করা অথবা আদার্স ফিক্সড অ্যাসেটস, ট্যানজিবল অ্যাসেটস, ভেরিয়েবল অ্যাসেটস এগুলো পারচেস করার জন্য এই অর্থটা তারা সংগ্রহ করবেন এবং সেটা বিনিয়োগ করবেন বিভিন্ন ক্ষেত্রে। সো এটাই হচ্ছে তোমার ব্যবসায় অর্থায়ন। দেন আসো ডেফিনিশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা হলো আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা সংজ্ঞা। এখন এই আর্থিক ব্যবস্থাপনা এটা কি? আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মিন্স প্ল্যানিং, অর্গানাইজিং, directing and controlling the financial activities such as procurements and utilizing of the funds of the enterprise. তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের পরিকল্পনা, অর্গানাইজিং করা, তারপরে দিক নির্দেশনা প্রদান করা এবং টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলোকে কন্ট্রোলিং করার প্রক্রিয়া। Procurements and utilization of total funds of the enterprise is called the financial management. এখন এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটাকে আমরা এইভাবে বলতে পারি যে অর্থ সংগ্রহ ও ব্যবহার এবং তৎ সংলগ্ন কার্য সম্পাদনের জন্য সুষ্ঠু পরিকল্পনা, বিজ্ঞানসম্মত নীতি এবং সঠিক কাঠামোর সূত্র নির্ধারণ, কলাকৌশল নির্ণয় এগুলাকে সমন্বিতভাবে আমরা বলে থাকি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। সো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে গুথম্যান অ্যান্ড দুগালের মতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাক্টিভিটি কনসার্নড উইথ দ্য প্ল্যানিং, রেজিং, কন্ট্রোলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং অফ ফান্ডস ইউজড ইন দ্য বিজনেস। এটা বলতেছেন গুথম্যান অ্যান্ড দুগালের মতে। আবার J.F. Brandley বলেন যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্যাট এরিয়া অফ বিজনেস ম্যানেজমেন্ট ডিভোটেড টু এ জুডিশিয়াস ইউজ অফ ক্যাপিটাল and a careful selections of the source of capital in order to enable a spending units to move in the directions of reaching the goals. এটা বলতেছেন J.F. Brandley এবং ম্যাসির মতে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্য অপারেশনাল অ্যাক্টিভিটি অফ এ বিজনেস দ্যাট ইজ রেসপন্সিবল ফর অবটেইনিং অ্যান্ড ইফেক্টিভলি ইউটিলাইজিং দ্য ফান্ডস নেসেসারি ফর এফিসিয়েন্ট অপারেশন। তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের টোটাল কম্বিনেশনে আমরা কি বুঝলাম যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা, অর্গানাইজিং করা, ডিরেকশন দেওয়া এবং টোটাল ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসগুলো কন্ট্রোল করা এবং আমার কি পরিমাণ অর্থ প্রয়োজন হবে প্রতিষ্ঠানের জন্য সেটা প্রকিউরমেন্ট করা এবং সেটা সঠিকভাবে ইউটিলাইজ করার ব্যবস্থা করা। এটাই হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। টোটাল ক্যালকুলেশনটাকে মানে টোটাল প্রসেসিং ক্যাপাসিটিটাকে আমাকে বা কলা কৌশলটাকে আমরা বলে থাকি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, the financial functions of financial management এর পরের টপিক আমরা এটা নিয়ে আলোচনা করব। তাহলে আসো ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটাকে আমরা দুই ভাগে ভাগ করি।
একটা হচ্ছে রুটিন ফাংশন, দুই হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন। এখন আমাদের রুটিন ফাংশন, এই রুটিন ফাংশনগুলো কি? যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তারা দৈনন্দিন যে কাজগুলো করে থাকে সেটাকে আমরা রুটিন ফাংশন বলি। আর এক্সিকিউটিভ ফাংশন এটা প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের প্রয়োজনে যে কাজগুলো করা হবে সেগুলোকে বলা হবে এক্সিকিউটিভ ফাংশন। এখন এই রুটিন ফাংশনগুলো কি কি? রুটিন ফাংশনগুলো হচ্ছে প্রিপেয়ার স্টেটমেন্টস, অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্টেটমেন্ট প্রস্তুত করবেন। দেন ক্যাশ প্ল্যানিং, ক্যাশ পরিকল্পনা করবেন, নগদ পরিকল্পনা এটা করবেন যে তাদের এক বছরে কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে। দেন ক্রেডিট ম্যানেজমেন্ট, কোম্পানির ঋণ ব্যবস্থাপনা এটা করবেন। ইনফরমেশন প্রোভাইড, এই ইনফরমেশন দুইভাবে তারা মেনটেন করবেন, প্রোভাইড করবেন। একটা হলো রেকর্ডিং অ্যান্ড মেনটেনিং ডাটা, অ্যান্ড লাস্ট ওয়ান রিপোর্টিং। দেন এরপর এটা আলোচনা করা হবে। এরপরে আসো এক্সিকিউটিভ ফাংশন। এখন তাহলে এক্সিকিউটিভ ফাংশনগুলো কি? এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন, এটা মূল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মূল কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। দুই ডিভিডেন্ড পলিসি, তিন অ্যানালাইসিস অফ পারফরমেন্স, ফরকাস্টিং, প্রকিউরমেন্ট অফ ফান্ড অ্যান্ড অ্যাডভাইস অফ বোর্ড অফ ডিরেক্টর। তাহলে এগুলো হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন। সো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই কাজগুলা করে থাকেন, একটা রুটিন ওয়ার্ক আর একটা এক্সিকিউটিভ ওয়ার্ক বা এক্সিকিউটিভ ফাংশনস। দেন আমরা এই জিনিসগুলো এখন একে একে আলোচনা করব। তাহলে ফার্স্ট ওয়ান আসো রুটিন ফাংশন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের রুটিন ফাংশনগুলো তাহলে কি, আমরা এখন সেই জিনিসগুলো আলোচনা করব। ফার্স্ট ওয়ান, প্রিপেয়ার স্টেটমেন্ট। ম্যানেজমেন্ট শুড প্রিপেয়ার অল ফিনান্সিয়াল স্টেটমেন্টস। এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তারা সকল প্রকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেডি করবেন। এখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেমন ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস, এগুলোর মাধ্যমে কোম্পানির আর্থিক অবস্থা জানা যায়। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম যে রুটিন ওয়ার্ক সেটা হচ্ছে প্রিপেয়ার দ্য স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো তাদেরকে তৈরি করতে হয়। সেকেন্ডলি ক্যাশ প্ল্যানিং, অর্থাৎ নগদ পরিকল্পনা। এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বৎসরে তাদের কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে এবং সেখানে কোথায় কি পরিমাণ অর্থ তাদেরকে ব্যয় করতে হবে তার এক্সপেন্ডিচারগুলা তাদেরকে নির্ধারণ করতে হবে। আবার ইনকামটা তারা কিভাবে জেনারেট করতে পারবে সেই জিনিসগুলো তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যে কোথায় ইনভেস্ট করলে কিভাবে তাদের ক্যাশ ফ্লো আসবে, নগদ প্রবাহ আসবে, প্রতিষ্ঠানের প্রফিট বৃদ্ধি পাবে। তাহলে এটা তাদের আরেকটা কাজ। সো আমরা বলতে পারি ম্যানেজমেন্ট শুড মেক প্ল্যান regarding to cash inflow and outflow in respects of capital and revenue, nature, income and expenditure. তাহলে এই যে ক্যাশ ফ্লো, ইনফ্লো এবং আউটফ্লো কিভাবে আসবে আর কিভাবে সে বিনিয়োগ করবে এবং সেক্ষেত্রে তাদের রেভিনিউ কীরকম আসবে আর এক্সপেন্ডিচারটা কীরকম হবে এবং এই অর্থগুলো সংগ্রহ করার জন্য তাদের কী ধরনের খরচ হতে পারে, এই জিনিসগুলো এই সকল ক্যাশের পরিকল্পনা তারা করবেন। সো 3 নম্বরে আসো ক্রেডিট ম্যানেজমেন্ট, ঋণ ব্যবস্থাপনা। একটা কোম্পানি এস্টাবলিশ করতে গেলে 100% ইকুইটি ক্যাপিটাল দিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। মালিক একটা পোর্শন গ্রহণ করেন, নিজ থেকে প্রদান করেন, আর একটা পোর্শন কোম্পানি ঋণ হিসাবে গ্রহণ করেন। এখন ঋণ যদি গ্রহণ করা হয়, কোন সোর্স থেকে ঋণ গ্রহণ করা হবে, সেক্ষেত্রে কি ধরনের খরচ সেক্ষেত্রে বিদ্যমান আছে সেগুলো তাদেরকে দেখতে হবে। আবার এই ঋণগুলা কোম্পানিতে ইউটিলাইজ করার ফলে কোম্পানির ইনকাম বা টার্ন ওভার কীরকম বৃদ্ধি পাবে, টার্ন ওভার সাইকেল কীরকম হবে, এগুলা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট দেখবে। কারণ আমি ঋণ নিলাম, সেই ঋণ ইনভেস্ট করলাম, কিন্তু সেক্ষেত্রে যেই পরিমাণ সুদ আমাদেরকে প্রদান করতে হবে সেই সুদের টাকাও যদি আমরা ইনকাম হিসাবে জেনারেট করতে না পারি তাহলে এই ধরনের ঋণ নেওয়া সঠিক না। সো
কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে এই জিনিসগুলা দেখতে হয়। তাহলে এটা তাদের আরেকটা রুটিন ফাংশন, যে তারা কোথায় থেকে ঋণ গ্রহণ করবেন, কিভাবে ঋণ গ্রহণ করবেন, সেক্ষেত্রে তাদের খরচ কিরকম হবে, এই কাজগুলো তারা দেখবেন। সো আমরা বলতে পারি ম্যানেজমেন্ট আর রেসপন্সিবল ফর দ্য কম্পিটিশনস অফ ক্রেডিট সাইকেল অর টার্নওভার। দেন লাস্ট ওয়ান, ইনফরমেশন প্রোভাইড, তথ্য সরবরাহ করা। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা রুটিন ফাংশন হচ্ছে তথ্য সরবরাহ করা। এখন শুধু তথ্য সরবরাহ করলে হবে না, এই তথ্য তাদেরকে সঠিকভাবে রেকর্ড করতে হবে এবং মেনটেন করতে হবে ডাটাগুলোকে। তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা কাজ হচ্ছে রেকর্ড অ্যান্ড মেনটেন ডাটা, ডাটাগুলো রেকর্ড এবং সেটা মেনটেন করতে হবে। তাদের এখানে ফাইন্যান্সিয়াল ডাটা, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল ডাটাগুলা ভবিষ্যতের জন্য তাদেরকে সংরক্ষণ করে রাখতে হয়, কারণ এই ফাইন্যান্সিয়াল ডাটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অবস্থান নির্ভর করে। কারণ সে প্রিভিয়াস ইয়ারে কিভাবে ইনকাম জেনারেট করেছে বা কি কারণে সে লস করেছে, সেগুলার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সে পরবর্তী স্টেপ গ্রহণ করবেন। এটার জন্য তারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে। এখন এই স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ করতে গেলে তাদের অবশ্যই ডাটাগুলো প্রয়োজন হবে। সো এই ডাটাগুলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে সংরক্ষণ করতে হবে, তাদেরকে রেকর্ড করতে হবে এবং মেনটেন করতে হবে। দেন আসো রিপোর্টিং। ডাটা রেকর্ড এবং মেনটেন করার পরে বিভিন্ন পক্ষকে এটা রিপোর্ট প্রদান করতে হয়। এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা রুটিন ওয়ার্ক। সো আমরা বলতে পারি ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ ম্যানেজমেন্ট টাইম টু টাইম রিপোর্ট টু অন ভেরিয়াস ম্যাটার্স। ইন এক্সাম্পল প্রকিউরমেন্টস অফ ফান্ড, যে ফান্ড প্রকিউর করা এইটা তাদের একটা রেসপন্সিবিলিটিস। কোথায় থেকে ফান্ড আসবে, ফান্ড কোথায় বিনিয়োগ করবে, আবার তাদের প্রিভিয়াস ইয়ারগুলোতে কি পরিমাণ প্রফিট অর্জিত হয়েছে, ভবিষ্যতে তারা কোথায় কোথায় অর্থটা বিনিয়োগ করবেন, কোথায় কোথায় অর্থটা বিনিয়োগ করবেন, এই জিনিসগুলো তারা রিপোর্ট করবেন। এটা কোম্পানির পরিচালনা পর্ষদে অথবা যাদের জন্য এই রিপোর্টগুলোর প্রয়োজন তাদেরকে তারা এই রিপোর্টগুলো প্রদান করবেন। সো আমরা রুটিন ফাংশনের মধ্যে জানলাম প্রিপেয়ার স্টেটমেন্ট, ক্যাশ প্ল্যানিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, ইনফরমেশন প্রোভাইড। এখন এই ইনফরমেশন প্রোভাইডের ভিতরে রেকর্ড অ্যান্ড মেনটেন ডাটা অ্যান্ড লাস্ট ওয়ান রিপোর্টিং, এই ফাংশনগুলো আমরা রুটিন ফাংশনের মধ্যে পেয়ে থাকি। এরপরে আসো তার এক্সিকিউটিভ ফাংশনস। এখন এক্সিকিউটিভ ফাংশনের মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রথম যে কাজটা এক্সিকিউটিভ ফাংশনের ভিতরে, সেটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট ডিসিশন। অর্থাৎ প্রতিষ্ঠান যদি সঠিকভাবে ইনভেস্ট করতে না পারে, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান লং রানে টিকে থাকা সম্ভব না। এই কারণে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনা করে ইনভেস্ট করতে হবে, যাতে তাদের ফান্ডগুলো সঠিকভাবে ইউটিলাইজ করতে পারে এবং প্রতিষ্ঠানের ওয়েলথ ম্যাক্সিমাইজ হয়, প্লাস প্রফিট ম্যাক্সিমাইজেশনও করা সম্ভব হয়। কারণ প্রতিষ্ঠানের যারা মালিক পক্ষ, দ্যাট মিনস শেয়ার হোল্ডার, তারা প্রত্যাশা করবে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, তার সাথে সাথে তাদের প্রফিটও থাকতে হবে। কিন্তু প্রতিষ্ঠানের যারা এক্সিকিউটিভ বা পরিচালনা পর্ষদে যারা এমপ্লয়ি, দ্যাট মিনস ম্যানেজমেন্ট ক্যাটাগরির, তারা সবসময় প্রত্যাশা করে মুনাফা বেশি। কারণ যদি মুনাফা বেশি হয়, সেক্ষেত্রে তাদের যে সুযোগ সুবিধাগুলা প্রাপ্য বা প্রাপ্তব্য, সেগুলা তারা আদায় করে নিতে পারে। কিন্তু যদি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়,
তাহলে সম্পদ আছে, কিন্তু সে বলতে পারবে না যে তার প্রাপ্তব্য সুযোগ সুবিধাগুলো তাকে প্রদান করতে। সো কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে তাদের সম্পদ বৃদ্ধি পায়। এটার জন্য তারা ফিক্সড অ্যাসেটসে বা লং টার্ম অ্যাসেটসে অর্থ বিনিয়োগ করবে। তার সাথে সাথে তাদের বর্তমান মুনাফা এটা বৃদ্ধি পাওয়ার জন্য তাদেরকে অর্থটাকে কারেন্ট অ্যাসেটস এক্ষেত্রে শর্ট টার্মে বিনিয়োগ করতে হবে। তাহলে দেখো এটার কম্বিনেশন থেকে এমনভাবে সেট করতে হবে যাতে তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজ দুইটাই সম্ভব হয়। সো এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা এক্সিকিউটিভ ফাংশন। তাহলে এখানে বলা হচ্ছে ইট ইজ ইউটিলাইজেশনস অফ ফান্ডস রেজ বাই দ্য ফার্ম, কিভাবে তাদের ফান্ডকে বৃদ্ধি করা যাবে ফার্মের, সেটার ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। এখন দ্য ফান্ড ক্যান বি ইনভেস্ট ইন টু টাইপস অফ অ্যাসেটস, তাহলে তারা দুই প্রকারের অ্যাসেটস এক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। একটা হলো লং টার্ম অ্যাসেটস অর ফিক্সড অ্যাসেটস, আরেকটা হচ্ছে তোমার শর্ট টার্ম অ্যাসেটস অর কারেন্ট অ্যাসেটস। তাহলে এই দুই প্রকার অ্যাসেটসে অর্থটা বিনিয়োগ করতে হবে, করার মাধ্যমে তাদের প্রফিট ম্যাক্সিমাইজেশনও সম্ভব হবে এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনও সম্ভব হবে। তাহলে এইভাবে দুইটার কম্বিনেশন নিয়ে তারা বিনিয়োগটা করবে। দেন আসো ডিভিডেন্ড পলিসি। ডিভিডেন্ড পলিসি এটা হচ্ছে কোম্পানি প্রত্যেক বছরে যে পরিমাণ মুনাফা অর্জন করবেন এই মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে প্রদান করা হবে, আর একটা অংশ রিটেন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দেওয়া হবে কোম্পানির ভবিষ্যতে কোনো অব্লিগেশন যদি সৃষ্টি হয় সেই দায় মোকাবেলা করার জন্য। তাই কোম্পানির ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে এমনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে শেয়ার হোল্ডার যারা তারাও যাতে হতাশ না হয়, আবার কোম্পানির ভবিষ্যৎ স্বার্থ যাতেও ক্ষুণ্ণ না হয়। সো আমরা বলতে পারি a finance manager has to decide what portions of profit is to retain and balance distributed to the shareholders, যে সে এমনভাবে সিদ্ধান্তটা নেবে তার একটা পোর্শন রিটেন আর্নিং হিসেবে সংরক্ষণ করবে প্রফিটের, আর একটা অংশ শেয়ার হোল্ডারদের মাঝে সে বিতরণ করবে। তাহলে এই সিদ্ধান্তটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে গ্রহণ করতে হয়, আর্থিক ব্যবস্থাপকদের একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেন অ্যানালাইসিস অফ পারফরমেন্স। এখন এই অ্যানালাইসিস অফ পারফরমেন্স কোম্পানির টোটাল যে পারফরমেন্স সেটা অ্যানালাইসিস করবেন এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। কারণ কোম্পানির অবস্থানটা কি, যে কোম্পানির অ্যাসেটগুলো বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে, কোম্পানির শেয়ার হোল্ডারদের ইনকাম বাড়তেছে না কমতেছে, ইত্যাদি বিভিন্ন জিনিস তারা চেক করবেন এবং সেটা অ্যানালাইসিস করবেন বিভিন্ন ফাইন্যান্সিয়াল টুলস ইউজ করে। সো আমরা বলতে পারি দ্য চেকিং অ্যান্ড অ্যানালাইজ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইজ ভেরি এসেনশিয়াল ফর ভেরিয়াস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এটা বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য এটা খুব প্রয়োজন। So this is of great value in improving techniques of financial control. তাহলে ফিনান্সিয়াল কন্ট্রোল ডেভেলপ করার জন্য মানে ফিনান্সিয়াল কন্ট্রোল করার জন্য আমরা এই টেকনিক্স বিভিন্ন টেকনিক্সের মাধ্যমে এটার পারফরমেন্স ইভ্যালুয়েশন করতে পারি এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সেগুলা ইভ্যালুয়েট করলে তাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়। দেন আসা ফরকাস্টিং। ইট মিনস predictions of financial budget money may be required for long term or for short term purpose. তাহলে ফরকাস্টিং যে তারা ভবিষ্যতে শর্ট টার্ম বা লং টার্মে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন তার একটা বাজেট তারা আগে থেকে প্রেডিক্ট করবেন, সো সেটা ফরকাস্টিং। দেন প্রকিউরমেন্টস অফ ফান্ড, এটা হচ্ছে কোথায় কি পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে, কিভাবে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানের অবস্থানটা ডেভেলপ হবে সেটার ব্যাপারে তারা ফান্ড প্রকিউরমেন্ট করবেন। সো ওয়ান্স দ্য নিড অফ ফাইন্যান্স ইজ arise, funds may be borrowed from financial institutions and lenders, and utmost care is taken should be maintained in debt equity ratio, যেটার ক্ষেত্রে 2:1 এটা স্ট্যান্ডার্ড মান। এই ক্ষেত্রে যদি আমি অর্থটাকে সঠিকভাবে বিনিয়োগ করি ডেট ইকুইটির মাঝে, তাহলে প্রতিষ্ঠানের অবস্থানটা ডেভেলপ হবে, যে কোনো অর্থ আইডল অবস্থায় পড়ে থাকবে না, আবার
কোনো অবস্থা অতিরিক্ত বিনিয়োজিত হওয়ার কারণে তারল্য সংকটও পড়বে না। তাহলে এই ফাংশনগুলা তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করে থাকেন, আর এগুলো হচ্ছে তোমার এক্সিকিউটিভ ফাংশন। তাহলে আশা করি আমরা এক্সিকিউটিভ ফাংশন অ্যান্ড রুটিন ফাংশন এগুলা বুঝতে পারছি। দেন আসো আমরা এখন আলোচনা করব ডিসিশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কী ধরনের ডিসিশনগুলা গ্রহণ করে থাকে। তাদের রুটিন ওয়ার্ক থেকে আমরা কিছুটা বুঝতে পেরেছি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কী ধরনের ডিসিশনগুলা গ্রহণ করে থাকে। তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশন গ্রহণ করে থাকেন ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন অ্যান্ড ডিভিডেন্ড ডিসিশন। সো ইনভেস্টমেন্ট ডিসিশন ফার্স্ট ওয়ান। আমরা রুটিন ওয়ার্কের মধ্যে থেকে জানলাম যে তাদের প্রথম কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। এখন এই ইনভেস্টমেন্টটা তারা দুইভাবে করেন, শর্ট রান অ্যাসেটস এবং লং রান অ্যাসেটসের মধ্যে। তাহলে শর্ট রানে যখন তারা বিনিয়োগ করে এটা কারবারের ওয়ার্কিং ক্যাপিটাল মেনটেন করার জন্য সেখানে বিনিয়োগ করবেন, অর্থাৎ সেখানে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কি পরিমাণ পোর্শন তারা শর্ট রানে বিনিয়োগ করলে প্রতিষ্ঠানে প্রফিটেবিলিটি এটা মেনটেন হবে, প্রফিট জেনারেট হবে। অর্থাৎ প্রফিট ম্যাক্সিমাইজেশন করার জন্য তারা ওয়ার্কিং ক্যাপিটালে শর্ট রানে বিনিয়োগ করবেন। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা সঠিকভাবে মেনটেন করলে তাদের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। দেন লং রানে যে অর্থটা বিনিয়োগ করবে এটা হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের জন্য, অর্থাৎ তারা তাদের অর্থটা ফান্ডটা দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করবেন যাতে তাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয়। এখন প্রফিট অ্যান্ড ওয়েলথ দুইটার ম্যাক্সিমাইজেশন যদি সমহারে হয় তাহলে প্রতিষ্ঠান লুজার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সো এরপরে আসো ফাইন্যান্সিং ডিসিশন, আর্থিক সিদ্ধান্ত। তাহলে আর্থিক সিদ্ধান্তগুলো কিভাবে হবে? আর্থিক সিদ্ধান্ত হলো যে সে ফান্ড প্রকিউর করবে, ফান্ড কালেক্ট করবে, সে কালেক্টকৃত ফান্ডটা সে আসলে কিভাবে কালেক্ট করবে। সেক্ষেত্রে কালেক্ট করতে গেলে তাদের খরচের একটা ব্যাপার থাকে, আবার প্রতিষ্ঠানের যে ক্যাপিটাল স্ট্রাকচার এটার একটা ব্যাপার থাকে এবং লিভারেজের একটা ব্যাপার থাকে। সো কোম্পানি ফাইন্যান্সিং ডিসিশনের ক্ষেত্রে সে দেখবে কস্ট, সে বিভিন্ন সোর্স থেকে ঋণ গ্রহণ করতে পারেন, অর্থ সংগ্রহ করতে পারেন। এখন কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করলে তাদের খরচ কম হবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সেই ডিসিশনটা তারা গ্রহণ করবেন যে কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করলে তাদের খরচ সর্বনিম্ন হবে এবং মুনাফা সর্বোচ্চ হবে। আর এই কারণে আমরা এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টে আমরা ভ্যালুয়েশন করব, অ্যাসেট ভ্যালুয়েশন, বন্ড ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন এগুলো করব এবং কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে ওয়েটেড অ্যাভারেজ এটা নির্ণয় করব। কারণ খরচ আমাদের কোথায় সর্বনিম্ন হবে, বিভিন্ন সোর্স থেকে অর্থ সংগ্রহ করলে কোথায় অর্থের খরচ কম হবে বা কোন কম্বিনেশনে আমার মূলধন সংগ্রহের খরচ কম পড়বে সেই ব্যাপারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করে। দেন ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে এলিমেন্ট চারটা থাকে, ডেট ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল, প্রেফার্ড স্টক ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস। সো কোম্পানির ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে ডিসিশন গ্রহণ করতে হবে এই সোর্সগুলোর মধ্যে কোন কোন সোর্সের কম্বিনেশনে অর্থ সংগ্রহ করলে তাদের খরচ কম আসবে এবং প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে। সো সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন এটার অবস্থান বিশ্লেষণ করে। দেন লিভারেজ, ঋণ গ্রহণ করলাম, মুনাফা বৃদ্ধি পেল না, তাহলে এই ধরনের ঋণ নেওয়ার কোনো যৌক্তিকতা থাকবে না। তাই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হয় যে ঋণ গ্রহণ করলে তাদের কর পূর্ববর্তী মুনাফা বা শেয়ার প্রতি মুনাফা কীরকম বৃদ্ধি পায়, অর্থাৎ স্থায়ী ব্যয়যুক্ত খরচগুলা ব্যবহার করার ফলে প্রতিষ্ঠানের ইনকাম কীরকম বৃদ্ধি পাবে সেই ব্যাপারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করে অর্থ সংস্থানের ব্যবস্থা করেন। লাস্ট ওয়ান, ডিভিডেন্ড ডিসিশন। এখন ডিভিডেন্ড ডিসিশনটা কি? ডিভিডেন্ড ডিসিশন, কোম্পানি প্রত্যেক বছর একটা মুনাফা আর্ন করেন, আবার লসও করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠান যে বছরে মুনাফা অর্জন করবেন সেই মুনাফার একটা অংশ তার শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড আকারে প্রদান করেন।
অপর অংশ রিটেন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা হিসেবে রেখে দেয়। এটা হচ্ছে ভবিষ্যতের অব্লিগেশনের জন্য। এখন কোম্পানির যে প্রত্যেক বছর মুনাফা অর্জিত হবে বা সমহারে অর্জিত হবে এমন কোনো কথা নেই, কখনো কখনো লসও হতে পারে। শেয়ার হোল্ডার সবসময় প্রত্যাশা করে বেশি মুনাফা বা ইনকামের, তাদের শেয়ার প্রতি ইনকামের। এখন কোম্পানি যেই বছর লস হলো সেই বছর তো তারা মুনাফা বা ইপিএস, শেয়ার প্রতি ইপিএস যেটা তাদেরকে শেয়ার প্রতি ডিভিডেন্ড যেটা সেটা তারা প্রদান করতে পারবে না। তো তখন কোম্পানি কি করবে? এই কারণে কোম্পানি যেই বছরে মুনাফা অর্জিত হয় বেশি সেই বছরে কিছু অংশ তারা রিটেন আর্নিংসের জন্য রেখে দেয়, আর কোম্পানি শেয়ার হোল্ডারদের একটা ফিক্সড হারে ডিভিডেন্ড প্রদান করে। সেটা স্টেবল ডিভিডেন্ড হতে পারে, ভ্যারিয়েবল ডিভিডেন্ড হতে পারে বা ফিক্সড ডিভিডেন্ড হতে পারে, এটা প্রদান করে। তাহলে প্রদান করলে শেয়ার হোল্ডার প্রত্যেক বছরে কিন্তু সমহারে রিটার্ন পাবে, প্রত্যেক বছরে তারা ডিভিডেন্ড পাবে। এখন কোম্পানি কতটুকু ডিভিডেন্ড দিবে, কিভাবে দিবে এবং দিলে প্রতিষ্ঠানের অবস্থান কি হবে, এইসব ব্যাপারে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে ডিভিডেন্ড পলিসিটা তাদের কি হবে, কোনভাবে ডিভিডেন্ড প্রদান করবেন, সেটা কি স্টক ডিভিডেন্ড না ক্যাশ ডিভিডেন্ড। এটার বাহিরে মুনাফার কি অংশ সংরক্ষণ করে রেখে দিলে প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যতে উপকার হবে, এই জিনিসগুলা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেন। তাহলে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ডিসিশনগুলো আমরা জানতে পারলাম। তাহলে ডিসিশনগুলো হচ্ছে তোমার কি ইনভেস্টমেন্ট ডিসিশন, ফাইন্যান্সিং ডিসিশন অ্যান্ড ডিভিডেন্ড ডিসিশন। ইনভেস্টমেন্ট ডিসিশনের মধ্যে দুই ক্যাটাগরি, ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং, অর্থাৎ এই যে দুই ক্ষেত্রে তারা বিনিয়োগ করবেন। ফাইন্যান্সিং ডিসিশনের মধ্যে তিন ধরনের জিনিস সেক্ষেত্রে বিদ্যমান হবে, একটা হলো কস্ট অফ ক্যাপিটাল, দুই ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড লিভারেজ। আর ডিভিডেন্ড ডিসিশন এটার মধ্যে হচ্ছে ডিভিডেন্ড পলিসি, রিটেন আর্নিংস ইত্যাদি। সো আমরা ডিসিশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলা। তাহলে আসো আমরা এই উদ্দেশ্যগুলা আলোচনা করি। অবজেক্টিভস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড, ফান্ডসকে সঠিকভাবে ইউটিলাইজ করা, ব্যবহার করা, মোবিলাইজেশন অফ ফান্ড, ফান্ডগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে সেখান থেকে যাতে আমরা রিটার্ন অর্জন করতে পারি সঠিকভাবে প্রচুর পরিমাণে, সেটা তাদের একটা অবজেক্টিভস। আরেকটা হচ্ছে প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড, ফান্ডকে যাতে আমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, যাতে এটা কোনো মিসইউজ না হয়, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্টিভস। দেন আর্নিংস মোর প্রফিট, প্রতিষ্ঠান যাতে প্রচুর পরিমাণে আর্নিংস করতে পারে, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্টিভস। অর্থাৎ অর্থগুলাকে তারা এমনভাবে বিনিয়োগ করবেন যাতে প্রতিষ্ঠানের কোনো লস না হয়ে মুনাফা বেশি অর্জন করা সম্ভব হয়, এটা তারা দেখবেন। দেন মেনটেইনিং লিকুইডিটি, লিকুইডিটি তারল্যতা, প্রতিষ্ঠানের যে পরিমাণ ফান্ড থাকবে সেই ফান্ডটাকে তারা সবগুলো অর্থকে ফিক্সড অ্যাসেটস বা লং টার্ম অ্যাসেটসের মধ্যে বিনিয়োগ করে দিলে প্রতিষ্ঠানের যে দৈনন্দিন কার্যক্রম বা পরিচালনাগত যে কার্যক্রমগুলা, এগুলো পরিচালনা করতে গেলে তাদের তারল্য সংকটে পড়বে। আর তারল্য সংকটে যদি পড়ে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে অর্থের ঘাটতি স্বরূপ যদি তাদের তারল্য সংকট হয়, সেক্ষেত্রে মুনাফা অর্জন হবে কম। এই কারণে কোম্পানিকে অর্থটাকে এমনভাবে বিনিয়োগ করতে হবে যে শেয়ার হোল্ডারদের ওয়েলথও যাতে ম্যাক্সিমাইজ হয়, আবার প্রফিটটাও যাতে ম্যাক্সিমাইজ হয়। তাই তারা লিকুইডিটিটাকে খুব সুন্দরভাবে মেনটেন করবেন, এটা তাদের আরেকটা অবজেক্টিভস, যাতে তাদের প্রফিটটাও ম্যাক্সিমাইজ হয়। দেন আসো ম্যাক্সিমাইজিং শেয়ার হোল্ডার্স ওয়েলথ, তারা স্থায়ী সম্পত্তিতে বা লং টার্ম অ্যাসেটসের মধ্যেও তাদের অর্থটা বিনিয়োগ করবেন, যে ক্ষেত্রে তাদের ওয়েলথ যাতে ম্যাক্সিমাইজ করা সম্ভব হয়। এখন ওয়েলথ ম্যাক্সিমাইজ করলে একটা সুবিধা হচ্ছে যে কখনো যদি কোম্পানি লুজার হয়, সেক্ষেত্রে সম্পদের মাধ্যমে
তারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে টোটালি ডিসলভ হয়ে যাবে না। দেন আসো রিজার্ভ, কোম্পানির রিজার্ভ বাড়ানোর জন্য প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করবেন। মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিয়ে দিবেন, আর একটা অংশ রিজার্ভ হিসেবে রেখে দিবেন, যাতে ভবিষ্যতের কোনো অব্লিগেশন সৃষ্টি হলে এখান থেকে মোকাবেলা করা সম্ভব হয়। তাহলে এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্টিভস। দেন ইনক্রিজ ইন ওভারঅল এফিসিয়েন্সি, তাদের টোটাল এফিসিয়েন্সিটাকে ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় স্টেপ গ্রহণ করা, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা অবজেক্টিভস। দেন জেনারেটস গুডউইল, তাহলে গুডউইলটাকে বৃদ্ধি করার জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের স্টেপ গ্রহণ করতে পারেন, সামাজিক রেসপন্সিবিলিটি পালন করতে পারেন, তাহলে এইভাবে, এবং তাদের পণ্যের মান উন্নয়নের মাধ্যমে করতে পারেন, ইত্যাদি বিভিন্ন মাধ্যমে তাদের গুডউইল বৃদ্ধি করা, এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা অবজেক্টিভস। তাহলে আমরা অবজেক্টিভগুলো সম্পর্কে জানলাম। এখন আসো হোয়াট আর দ্য এজেন্সি প্রবলেমস। তাহলে এজেন্সি প্রবলেমস কি? এজেন্সি প্রবলেমস হচ্ছে কোম্পানির যারা শেয়ার হোল্ডার বা মালিক, তারা প্রত্যাশা করে তাদের সম্পদ বৃদ্ধি, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, আর যারা কোম্পানির ম্যানেজার বা ব্যবস্থাপক, তারা প্রত্যাশা করেন তাদের পার্সোনাল গোল, তাদের পার্সোনাল অবস্থান। তাই তারা প্রত্যাশা করে মুনাফা সর্বাধিকরণ। সো এজেন্সি প্রবলেমটা হচ্ছে মালিক পক্ষ এবং ব্যবস্থাপকীয় পক্ষের পারস্পরিক সুযোগ সুবিধা মধ্যে থেকে প্রতিষ্ঠানের গোলকে জলাঞ্জলি দেওয়া, এটাই হচ্ছে তোমার এজেন্সি প্রবলেম। এটাকে বলা হচ্ছে এজেন্সি প্রবলেম। এখন এই এজেন্সি প্রবলেম সম্পর্কে এলজি গিফটন বলেন, এজেন্সি প্রবলেম ইজ দ্য likelihood that managers may place personal goal ahead of corporate goal। তাহলে কর্পোরেট গোলের ঊর্ধ্বে থেকে তাদের পার্সোনাল সমস্যাগুলো তারা বেশি হাইলাইটেড করবেন, এটা হচ্ছে এজেন্সি প্রবলেম। এখন এই এজেন্সি প্রবলেম বিভিন্ন রকম হয়, যেমন এটা দুই প্রকার হতে পারে। এটা হচ্ছে স্টক হোল্ডার্স ভার্সেস ম্যানেজার, আরেকটা হচ্ছে স্টক হোল্ডার্স ভার্সেস ক্রেডিটর্স। স্টক হোল্ডার্স ভার্সেস ম্যানেজার, এটা হচ্ছে ম্যানেজার প্রত্যাশা করবেন তাদের নিজস্ব সুযোগ সুবিধা, আর শেয়ার হোল্ডার প্রত্যাশা করবেন তাদের সম্পদ ভ্যালুয়েশন, সম্পদ ইনক্রিজ করা বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। আবার ক্রেডিটর্স প্রত্যাশা করবেন তার নিজের পাওনা আগে পরিশোধ, কিন্তু শেয়ার হোল্ডার, স্টক হোল্ডার তারা প্রত্যাশা করবেন প্রতিষ্ঠানের উন্নয়ন, সো অ্যাসেট ডেভেলপ, দ্যাট মিনস ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সো এগুলাকে সমাধান করার জন্য তাদের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করে প্রাতিষ্ঠানিক স্বার্থটাকে ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়। এটা এজেন্সি প্রবলেমের মূল কেস। সো এরপরে আসো আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু প্রিন্সিপাল বিদ্যমান, সেগুলো হচ্ছে রিস্ক রিটার্ন ট্রেড অফ, যেখানে আয় বেশি, ঝুঁকি বেশি হলে আয় বেশি হবে, ঝুঁকি কম হলে আয় কম হবে। সো এটার মধ্যে একটা সহসম্পর্ক তৈরি হবে, এটা রিস্ক রিটার্ন, এটা একটা প্রিন্সিপাল। দেন টাইম ভ্যালু অফ মানি, এই ক্ষেত্রে অর্থের সময় মূল্যকে বিবেচনা করা হবে, এটা হলো প্রিন্সিপাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল। দেন লিভারেজ, লিভারেজ হচ্ছে যে কি পরিমাণ ঋণ গ্রহণ করলে বা স্থায়ী খরচ ব্যবহার করলে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পাবে বা শেয়ার প্রতি ইনকাম বৃদ্ধি পাবে, এটা তাদের আরেকটা প্রিন্সিপাল। দেন ভ্যালুয়েশন, অ্যাসেট এবং লাইবিলিটিস ভ্যালুয়েশন করা প্রতিষ্ঠানের অবস্থান বিশ্লেষণের জন্য, সেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা প্রিন্সিপাল। দেন পোর্টফোলিও ইফেক্ট, কোম্পানি এক জায়গায় তার সকল অর্থ বিনিয়োগ করবে না, বিভিন্ন জায়গায় অর্থটা বিনিয়োগ করবেন। সো বিনিয়োগ করলে তার অবস্থানটা কি হবে সেটা তারা বিবেচনা করবেন, দেখবেন, সেটা আরেকটা প্রিন্সিপাল। দেন ম্যাচিং প্রিন্সিপালস, যেখানে যতগুলো প্রিন্সিপাল আছে সবগুলো প্রিন্সিপালকে একসাথে সমন্বিত করে প্রতিষ্ঠানের স্বার্থকে সংরক্ষণ করা, এটা আরেকটা প্রিন্সিপাল। দেন লিকুইডিটি ভার্সেস প্রফিটেবিলিটি, যে লিকুইডিটি কি পরিমাণ রাখলে মুনাফার যোগ্যতা বৃদ্ধি পাবে বা লিকুইডিটি কম রাখলে মুনাফার যোগ্যতা কি হবে, এগুলো বিচার বিশ্লেষণ করা, এটা হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আরেকটা প্রিন্সিপাল। সো এই প্রিন্সিপালগুলা সবগুলো তোমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে বিদ্যমান। তাহলে
আমরা এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো শিখলাম সেটা হচ্ছে আমরা ফাইন্যান্স কি, বিজনেস ফাইন্যান্স কি, ম্যানেজারিয়াল ফাইন্যান্স কি, এরপরে ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, ডিসিশন অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টস, এরপরে এজেন্সি প্রবলেমস অ্যান্ড প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, এগুলো সম্পর্কে জানলাম। সো আগামী ক্লাসে আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করব। আজকে আমি এখানকার যে বিষয়গুলো আলোচনা করেছি এগুলা মূলত আলোচনা করা হয়েছে তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জেসি ব্যানহর্নের বই থেকে, যে ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট জেসি ব্যানহর্ন, এবং এটার সাথে আরো একটা বইকে রেফারেন্স বই হিসেবে ইউজ করা হয়েছে, সেটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট খান অ্যান্ড জেন। আমি এই দুইটা বইয়ের আলোকেই মূলত এই চ্যাপ্টারটা রেডি করেছি। সো তোমরা এই দুইটা বইকে ভালো করে দেখবে এবং এই ক্লাসগুলোকে ভালো করে তোমরা অবজার্ভ করবে, বেশি বেশি করে দেখবে। আশা করি সবাই অনেক কিছু জানতে পারবে এখান থেকে। তো আজ এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।